এখন দেখবেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হেলথ শো, পরিচালনা ডাক্তার শাহেদ ইমরান। সুধী দর্শক শ্রোতা, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শ্যামা। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে রেডিও পার্টনার হিসেবে আছে এবিসি রেডিও। অ্যাজমা বা হাঁপানি শ্বাসনালীর প্রদাহজনিত দীর্ঘমেয়াদী একটি রোগ। এই রোগের ফলে শ্বাসনালী ফুলে যায় এবং হয়ে পড়ে অত্যন্ত সংবেদনশীল। চলুন দর্শক, এবারে আমরা জানব অ্যাজমা সম্পর্কে। আর এ সম্পর্কে আমাদের জানাবেন অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি হেলথ শো এর বিশেষজ্ঞ মতামত পর্বে। আজকে আমরা আলোচনা করব শ্বাসকষ্ট বা অ্যাজমা নিয়ে। দর্শক মণ্ডলী, এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসপিরেটরি মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ স্যার, প্রথমে জানতে চাইবো যে শ্বাসকষ্ট বা যাকে বলা হয় অ্যাজমা, এটি কি ধরনের রোগ এবং কাদের বিশেষ করে বেশি হয় এই রোগটি? ধন্যবাদ আপনাকে। অ্যাজমা মানে হলো একটি শ্বাসকষ্টজনিত রোগ। এটা একটা ক্রনিক রোগ। এটি সাধারণত কিছু জিনিসের কারণে, যেটাকে আমরা কিছু সার্টেন থিংস বা কিছু কন্ডিশন, কিছু অবস্থার কারণে কোন রোগের কোন মানুষের এই রোগটি হয়ে থাকে। সাধারণত আমরা যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিই ওইটির ব্যত্যয় ঘটে এবং এটা অবস্ট্রাকশন বা এটা বাধাগ্রস্ত হয়, যার ফলে তিনটি উপসর্গ দেখা দেয়। একটি হলো কাশি হতে পারে, তারপর বুকে তার চাপ অনুভব করতে পারবে, মানে চেস্ট টাইটনেস যেটাকে বলে, এবং তার শ্বাসকষ্ট হবে। এটিকে আমরা বলি হলো অ্যাজমা বা আমাদের হাঁফানি, যেটা আমরা বাংলায় বলি। এই শ্বাসকষ্টের সাথে জ্বরের কোনো সম্পর্ক আছে কিনা, বা এর সাথে কি জ্বর থাকবেই কিনা? এটা না, এটি আসলে হলো শ্বাসকষ্টের সাথে জ্বরের খুব একটা সম্পর্ক নাই। সেক্ষেত্রে আমরা বলবো আমাদের অনেক ধরনের শ্বাসকষ্ট আছে। সব শ্বাসকষ্টই যে হাঁপানি বা ব্রঙ্কিয়াল অ্যাজমা তা না। যেমন ফুসফুসজনিত কারণে শ্বাসকষ্ট হতে পারে, হৃদরোগজনিত কারণেও শ্বাসকষ্ট হতে পারে, আবার মানসিক কোনো অবস্থার কারণেও শ্বাসকষ্ট হতে পারে। তো আমাদের সাধারণত ফুসফুসজনিত যেসব কারণে শ্বাসকষ্ট হয় সেগুলোর মধ্যে একটা প্রধান হলো যেটি আমরা আজকে আলাপ করছি, ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁফানি। এছাড়া আরো অনেক শ্বাসকষ্ট আছে যেটা আপনি জানতে চেয়েছেন। যেমন হলো আরেকটি আছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা এয়ারওয়ে ডিজিজ। এটি একটি কারণ যেটির সাথে যারা ধূমপান করে তাদের সাথে জড়িত, যারা ধূমপায়ী তাদের এই রোগটি হয়। আরেকটি বাচ্চাদের ক্ষেত্রে আরো দুটি রোগ হয় যেটি শ্বাসকষ্ট হয় ফুসফুসজনিত, যেটি হলো ব্রঙ্কিওলাইটিস, যেটি হলো ছোট বাচ্চাদের হয়। এটিও শ্বাসকষ্ট। কোনটি ব্রঙ্কিওলাইটিস কোনটি অ্যাজমা, এটা তারতম্য করা অত্যন্ত কঠিন হয়ে যায় সাধারণ মানুষের কাছে, যার কারণে আমাদের পিতা মাতারা অভিভাবকরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ওঠেন। বাচ্চা শিশু জন্মগ্রহণ করলো, এমন শ্বাসকষ্ট হয়ে গেল, মানে হাঁপানি হয়ে গেল। আসলে শিশুদের ক্ষেত্রে প্রত্যেকটি শ্বাসকষ্টই হাঁপানি বা অ্যাজমা না। দেখা গেছে একটি পরিসংখ্যানে বাচ্চাদের ক্ষেত্রে 40% শ্বাসকষ্ট এই ব্রঙ্কিওলাইটিস কারণে হয়, ব্রঙ্কিওলাইটিসের কারণে হয়। আরেকটি কারণে শ্বাসকষ্ট হয় নিউমোনিয়া, ওইটির কারণে শ্বাসকষ্ট হয় বাচ্চাদের। আপনি যেটি জানতে চেয়েছেন, শ্বাসকষ্ট উইথ সাথে যদি জ্বর থাকে সেটিকে আমরা নিউমোনিয়া বলবো। আবার শ্বাসকষ্ট অল্প অল্প জ্বর, এটি হলো ব্রঙ্কিওলাইটিস। আর অ্যাজমার সাথে সাধারণত কোনো জ্বর থাকে না। যদি অন্য কোনো ইনফেকশন জড়িত থাকে সেক্ষেত্রে শুধু জ্বর হয়। স্যার, আপনি তো রেসপিরেটরি মেডিসিনে অনেক দিন ধরে অধ্যাপনা করছেন, স্টুডেন্ট পড়ানো এবং পেশেন্ট দেখা দুটোই করছেন। আপনি কি স্যার একটু বলবেন, আমাদের বিশেষ করে আমাদের দেশে মানুষজনের একটি বিভ্রান্তি আছে যে অ্যাজমাতে
ইনহেলার ইউজ করা মানেই হচ্ছে এই রোগের শেষ চিকিৎসাটি আমি নিয়ে নিচ্ছি, বা ওইটা ভয়ের কারণে তারা এই চিকিৎসা নিতে চায় না। তো আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে আসলে চিকিৎসাটি এবং এই না নেয়ার কারণে তাদের রোগটিকে ভালো হচ্ছে না, এই ব্যাপারে আপনাদের এই সচেতনামূলক এইসব অনুষ্ঠানে এই মেসেজগুলো আমাদের সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত। আসলে প্রথমে যখন একটা রোগ হলে রোগ সম্পর্কে একটা এডুকেশন বা শিক্ষা আমাদের জানা দরকার। যেটি 2-1 দিনের জন্য রোগ হলো আমার শিক্ষা না জানলেও চলবে। যেগুলো ক্রনিক ডিজিজ আমাকে সারা জীবন ভুগতে হবে, এই সম্পর্কে প্রত্যেকটা মানুষের কিছু ধারণা থাকা উচিত। তেরকম আমাদের অনেক ধারণায়, যেমন এজমা নিয়ে হাঁপানি নিয়ে অনেক ভুল ধারণা আমাদের আছে। অনেক সময় আমরা বলি ভুল সবই ভুল, এরকম অনেক ধারণা আমাদের মধ্যে আছে। যেমন যেটি আপনি বলছিলেন ইনহেলার, যেটি আমার হাতে আছে, এই ইনহেলার ব্যবহার করতে আমরা চাই না। 2টি কারণ। আমাদের রোগীরা যখন আসে, রোগীরা বলে এটি ব্যবহার করলে আর ছাড়া যায় না, এটি ভুল। এটা ব্যবহার করলে আবার ছাড়া যায়, মানে যখন চিকিৎসক বলবে ছেড়ে দিতে, এটা আবার বন্ধ করে দেওয়া যায়। দ্বিতীয় আর ধারণা, এইটা নেওয়া মানেই হলো এটা সর্বশেষ চিকিৎসা, এটা একটা আমাদের ভুল ধারণা। এটা আসলে প্রাথমিক চিকিৎসা। এটা 1 দিনের বাচ্চা, 5 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা হলো আমরা নেবুলাইজেশন করি, এই জিনিসটি অন্য ফর্মে দিই আমরা। স্যার যদি একটু আমি ওটাই বলছিলাম যে একটু যদি পদ্ধতিটা দেখিয়ে দেন আমাদের দর্শকদের জন্য। এটা আসলে কঠিন কিছু না, আমরা রোগীরা এত কঠিন করে এটা, আমরা ডাক্তাররা এমন কঠিন করে বলি এবং রোগীরা এত কঠিন ভাবে যেটাকে আমরা নিই, যার কারণে আমাদের এই ওষুধটাও নষ্ট হয়, রোগীও মানে 2 ভাবে ক্ষতিগ্রস্ত। তার হলো রোগের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত। এটা হলো প্রথমে হাতে নেবেন, এটা একটা ইনহেলার, এই মুখটা খুলবেন, আপনি এটা রেখে দিন, তারপর এটিকে হাতে ধরুন। আমরা এটা খোলার পর আমরা এটা মুখে ঢুকাবো, ঢুকিয়ে তারপর আমরা এরকম একটা চাপ দেব। চাপ দিলে আমার ভিতরে একটি পাপের ওষুধ মুখে ঢুকলো। ঢুকার পর আপনি নাক দিয়ে জোরে এবং দীর্ঘস্থায়ী ভাবে অনেকক্ষণ যাবত আপনাকে এটা টানতে হবে। যত জোরে পারেন আপনি খুব ডিপলি এটা শ্বাস প্রশ্বাস টেনে নিতে হবে। টেনে নিয়ে এটা প্রশ্বাস আর আনা যাবে না, আমাকে ব্রেথ হোল্ড করতে হবে। আমরা 10 সেকেন্ড আমাকে এটা ধরে রাখতে হবে। যেমন নিয়ে 1, 2, এর মনে মনে আমরা 10 পর্যন্ত গুনবো, তারপর আমরা শ্বাসটা ফেলবো। জাস্ট এনাফ। তো আমরা আর যেসব রোগী যেগুলো আছে, কিছু রোগী আছে হলো স্পেসার, এটা নিতে পারেন। এই যে আমি জোরে টান দিলাম, আমি সুস্থ বলেই জোরে টান দিতে পেরেছি। আর যারা শ্বাসকষ্টের রোগী অনেকে পারবে না, অনেকে তাদের নেজাল ব্লক থাকে, তাদের ক্ষেত্রে মুখ দিয়েও নেওয়া যাবে। আচ্ছা, এখন যারা এগুলো দুইটাই পাচ্ছে না, তাদের কাছে আমরা স্পেসার ব্যবহার করা হয়। এই স্পেসারের মাধ্যমে, স্পেসারের এক মুখ আমার মুখে ঠোঁটে থাকবে, আর একটা মাথায় এটা লাগানো থাকবে। ওইখানে আমি আবার চাপ দেব, প্রেস করব, প্রেস করে আমি লম্বা করে আমি টানবো, টেনে ওই আগের মতোই ব্রেথ হোল্ড করব 10 সেকেন্ড। একটু গ্যাপ দিয়ে আবার আমি আবার টানবো, 10 সেকেন্ড ব্রেথ হোল্ড করবে। একটা পাপ শেষ। আবার সেকেন্ড পাপ আবার দেবেন, আবার আমি একবার নেব, আবার 10 সেকেন্ড রাখবো, আরেকটা নেব। প্রয়োজন মতো আমরা এটা ব্যবহার করি। যেগুলো আছে হলো আমাদের রোটা হেলার, কোজি হেলার, এগুলো আবার ক্যাপসুল। এগুলো একটা ডিভাইস আছে, ওর ভিতরে ক্যাপসুল গুলো দেবে, 2 দিকে চাপ দিলে এটা ছিঁড়ে যাবে, দেন এটাকে টানতে হবে। ওই একই পদ্ধতিতে 10 সেকেন্ড রাখতে হবে, এইভাবে আমাদের টানতে হবে। ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি আজকে বলেছেন আমাদের মাঝে। আপনি এসেছেন অনেক সময় নষ্ট করে আমাদের মাঝে, এই জন্য আপনাকে আবার ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ দর্শক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলেন, উপদেশগুলো আপনারা মেনে চলবেন এবং ভালো থাকবেন আশা করি। দর্শক মন্ডলী, আপনারা একটি কথা মনে রাখবেন, সচেতনতাই হোক প্রতিকারের শুরু। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন বাংলায় হেলথ শো। প্রিয় দর্শক, আপনারা টেলিমেডিসিন কমিউনিকেশন সম্পর্কে শুনেছেন, রোবট ডাক্তার সম্পর্কে শুনেছেন, কিন্তু কখনো টেলিমেডিসিন রোবট সম্পর্কে শুনেছেন? প্রিয় দর্শক, এবারে আমরা বিজ্ঞানের অগ্রগতি পর্বে জেনে আসব টেলিমেডিসিন রোবট সম্পর্কে। অপারেশন টেবিলে 30 সেন্টিমিটার লম্বা পাতলা এক রোবট একটু একটু করে রোগীর শরীরে ঢুকছে, তারপর যকৃতের পাশে গিয়ে একটু থেমে আবার চলা শুরু করে রোবটটি।
গন্তব্য যকৃতের ভেতরে টিউমার। শেষমেশ টিউমারটি নিরাপদে অপারেশন করে বাঁচিয়ে তোলে রোগীকে। হ্যাঁ, বলছি মেডিকেল রোবটের কথা। সম্প্রতি টিউমার অপারেশন ও ক্যান্সার নিরাময়ের জন্য এমন উদ্ভাবনী এক রোবট তৈরি করে পৃথিবীকে চমকে দিয়েছে ব্রিস্টলের ওসি রোবোটিক্স নামের রোবট উৎপাদনকারী প্রতিষ্ঠানের গবেষকরা। ইউনিভার্সিটি অব লিডসে অনুষ্ঠিত অনকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ক এক কনফারেন্সে এই রোবট চিকিৎসকের দেখা পাওয়া যায়। ব্রিটেনের ক্যান্সার রিসার্চ ইউকের গবেষক সাফিয়া দানবী চিকিৎসা সহায়ক এসব রোবট প্রযুক্তি সম্পর্কে বিবিসি নিউজকে জানায়, সার্জারির নিত্য নতুন এসব প্রযুক্তি দারুণ কার্যকর। এসব প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ভবিষ্যতে ক্যান্সার নিরাময়ে এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এই গবেষকের বিশ্বাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে পৃথিবীর 13 ভাগ মানুষই মারা যায় ক্যান্সারে ভুগে। আর এই প্রযুক্তির বিকাশ ক্যান্সারের মৃত্যুহার কমিয়ে দেবে বলে ডাক্তারদের প্রত্যাশা। কর্নেল ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারের ডক্টর আশুতোষ তিওরাও এ ধরনের রোবট ব্যবহারে আগ্রহী। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট ক্যান্সারের অপারেশনে রোবট ব্যবহার করে আসছেন। তার মতে এ ধরনের অপারেশনে যথাযথ টিউমারের অংশটি কেটে ফেলা হয়। পাশাপাশি এসব রোবটের সাহায্যে ঠিক কোন কোন নার্ভগুলো অক্ষত রাখতে হবে সেটাও নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব। ভবিষ্যতে এসব রোবটের ব্যবহার আরও বাড়বে বলেই তিনি মনে করেন, কেননা রোবটের সাহায্যে এমন সব সূক্ষ্ম কাজ করা যায় যা সাধারণভাবে হাতে করা যায় না। তিনি তার অভিজ্ঞতা থেকে বলেন, চিকিৎসা ক্ষেত্রে রোবটের আকার ছোট হয়ে এলেও এসব রোবটের সক্ষমতা দিন দিন বেড়েই চলেছে। ফলে এসব রোবটের ব্যবহার ক্রমে আরও জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত রোবটগুলো শুধুমাত্র কেবলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, তবে খুব শিগগিরই এমন ধরনের রোবট আসছে যেগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। তারবিহীন এসব রোবট তৈরি হলে সেগুলো আরও বেশি সহজ ও দক্ষতার সাথে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। এসব রোবটের মধ্যে সাপের মতো দেখতে রোবট যেমন আছে, তেমনি প্রয়োজন আর কাজের ধরন অনুযায়ী এদের করণে ভিন্নতাও আছে। উদাহরণস্বরূপ $2.2 মিলিয়ন দামের সার্জিক্যাল রোবট দ্য ভিঞ্চির কথাই বলা যায়, যেটাতে পৃথিবীর বিভিন্ন দেশের হাসপাতালে এরই মধ্যে সার্জারির কাজ শুরু হয়েছে। তবে এসব রোবোটিক সার্জারিতে একজন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু সবসময় রোবট তদারকিতে ব্যস্ত থাকেন। প্রিয় দর্শক, এবারে থাকছে আমাদের নিয়মিত আয়োজন বিশেষজ্ঞ মতামত পর্ব। চলুন দর্শক, এবারে আমরা দেখে আসি কি পরামর্শ থাকছে এই পর্বে আপনাদের জন্য। সুপ্রিয় দর্শক, হেলথ শো প্রোগ্রামের বিশেষজ্ঞ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার আকবর হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। আজ আমরা আলোচনা করব পিঠে ব্যথা, তার প্রতিকার এবং না হওয়ার জন্য কি প্রয়োজন তা নিয়ে। স্যার, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে এখন অনেক পেশেন্ট ব্যাক পেইনের কমপ্লেন করে অথবা পিঠে ব্যথা এসে আমাদের কাছে বলে। স্যার, ব্যাক পেইন অথবা পিঠে ব্যথা জিনিসটা কি, এটা যদি স্যার আপনি আমাদেরকে একটু বলতেন। ব্যাক পেইন বা পিঠে ব্যথা, আসলে পিঠে ব্যথা বলতে সবাই যেটা বলে কোমরে ব্যথা বা কোমরে ব্যথা, অনেকে কোমরের উপরেও ব্যথা বলে, যেটাকে আমরা একটা ভাগ করি লো ব্যাক পেন মানে কোমরের ব্যথা, আর একটা হচ্ছে উপরের ব্যথা। তো এটা অনেক কারণেই হয়। অনেক সময় হঠাৎ করে শুরু হয়, অনেকের ধরেন 3 মাস 6 মাস ও যাদের অনেকের ব্যথা থাকে, সেটাকে আমরা ক্রনিক ব্যাকএক বলি। স্যার, আমাদের ব্যাক পেইন সম্বন্ধে আমরা জানলাম। স্যার, ব্যাক পেইনটা তবে কোমরের ব্যথা কি কারণে হতে পারে স্যার, সেটা সেই সম্বন্ধে আপনার। কোমরের ব্যথা অনেক কারণে হইতে পারে, যেমন কোমরের ভিতরে অনেকগুলো স্ট্রাকচার আছে, যেটা একটা হাড়, মাজার হাড় বলি, হাড় আছে, মাংস আছে এবং নিউরাল টিস্যু আছে, নার্ভের টিস্যু। এর যে কোনো একটা থেকেই এটা ব্যথা হতে পারে। এটাকে বলি আমরা স্পন্ডোলোজেনিক ব্যাক পেন, যেটা মানে হার্ট থেকে উৎপন্ন হয়। আবার অনেক পেন আছে, যেমন ধরেন যে সফট টিস্যু মাসেল, এটা থেকে হয়। অনেক
পেন আছে নিউরোজেনিক, শুধু নার্ভ টিস্যু থেকে অনেক কারণে ব্যথা হতে পারে। আবার আছে অনেক কেস পেটের ভেতরে কোনো টিউমার বা কিছু থাকলে যেটাকে আমরা ভিসারাল জেনিক ব্যাক পেন বলি, যেমন কিডনি টিউমার যদি থাকে অথবা প্যানক্রিয়াসের টিউমার, এগুলো থেকে হতে পারে। রেট্রোপেরিটোনিয়াল টিস্যু থেকে কোনো টিউমার হলে এই ব্যাক পেন হতে পারে। আবার যেমন ধরুন ভাস্কুলার ব্যাক পেন, হয়তো ভাস্কুলার যে আমাদের শিরা উপশিরা যেগুলো আছে অ্যাওর্টা বলি আমরা, এটার থেকে অনেক সময় ব্যাক পেন হয়। যদি এটা ডাইলেট করে যায়, চাপ সৃষ্টি করে, তাহলে ব্যাক পেন হতে পারে। আর একটা ব্যাক পেন আছে যেমন ক্রনিক ব্যাক পেন, এটা আমরা অনেক সময় সাইকোজেনিক বলি। মানসিক চাপ, কাজের চাপ, অমুকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে অনেক সমস্যা থাকলে অনেক সময় ব্যাক পেন হয়, সেগুলোকে আমরা বলি সাইকোজেনিক ব্যাক পেন। উপসর্গ দেখে যদি না বোঝা যায় অথবা বুঝতেও পারি, তাহলে তার সাথে কি স্যার আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারি? হ্যাঁ, এখন সব রোগীর আমরা পরীক্ষা করি না ইনিশিয়াল। যেমন হঠাৎ করে একজনের ব্যাক পেন হচ্ছে, হঠাৎ করে কোনো ভারী কাজ করার জন্য, এরা খুব ইয়াং ছেলে বা ইয়াং কোনো ভারী কাজ করতে যে তার মাঝে চোট লাগছে, এসব ক্ষেত্রে আমরা প্রথমে কোনো ইনভেস্টিগেশন করি না, জাস্ট রেস্ট আর মেডিসিন দিয়ে এটাকে চিকিৎসা করি। কিন্তু অনেক সময় আমরা যখন ধারণা করি যে এর কোনো একটা প্যাথোলজি আছে বা কোনো একটা সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে ইনিশিয়ালি আমরা যেটা করি সেটা হলো কিছু রক্তের টেস্ট করি আর একটা এক্সরে করে দেখি যে সমস্যা কিছু আছে না। সবচেয়ে অ্যালার্মিং বা রেড সাইন যখন আমাদের ইনভেস্টিগেশন করতে হবে, সেগুলোর মধ্যে একটা হলো যে এর যে রোগীর বয়স বেশি, রোগীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, রোগীর জ্বর হচ্ছে, তাহলে এদেরকে ইনভেস্টিগেশন করতেই হবে। কারণ বনে অনেক সময় টিবি হতে পারে বা ক্যান্সার হতে পারে, সেগুলোকে রুল আউট করতে হয়। তো এর পরের স্টেজে আমরা যখন করব তখন এমআরআইটা আমরা বেশি প্রিফার করি। এই ব্যাক পেন নিয়ে যারা আসে আমাদের দেশের ডাক্তার বলেন, পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্রপাতি বলেন, সবই উন্নত মানের এবং সবকিছু ডায়াগনোসিস করা সম্ভব। যেমন কোনো ক্যান্সার পেশেন্টের আমরা যদি মনে করি যেটা সিটি গাইডেড একটা নিডিল দিয়ে ওখান থেকে রস নিয়ে পরীক্ষা করব, সেটাও সম্ভব। আবার এমআরআই এর ভিতরে অনেক ভ্যারাইটিস আছে যেগুলো আমাদের দেশে এগুলো সম্ভব, এবং এর অপারেশন যদি লাগে, ট্রিটমেন্টের সব ফ্যাসিলিটি এখন বাংলাদেশে আছে। আপনার কাছ থেকে জানলাম ব্যাক পেন সম্বন্ধে। স্যার, এখন না হওয়ার জন্য স্যার আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। ব্যাক পেনের সবচেয়ে কমন যেটা আমরা বলি লাম্বার ডিস্ক হার্নিয়েশন। এটা সাধারণত হয় ভারী কাজ করলে বা কোনো অ্যাবনর্মাল পজিশনে কোনো কাজ করলে বেশি হয়। যেমন সামনে ঝুঁকে যদি কেউ কোনো কাজ করে তাহলে মাজায় প্রচন্ড চাপ পড়ে, অথবা ভারী কিছু যদি লিফট করে তাহলে মাজায় চাপ পড়ে। মাজার ভিতরে যে হাড় আছে, ওর দুই হাড়ের মাঝখানে নরম জেলির মতো একটা জিনিস থাকে যেটাকে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। এটাতে চাপ করলে এটা বের হয়ে যায় ফিটে। তো এইটা সতর্কতা হলো যে কখনো আনইউজুয়াল কাজ, যেমন সামনে হঠাৎ করে সামনে ঝুঁকে কোনো কিছু ভারী কিছু তুলতে যাওয়া নিষেধ, বা হেভি কোনো কাজ করা সেটাও করা ঠিক না। এই কয়টা জিনিস মোটামুটি মেনে চললে এই ডিস্ক প্রোলাপস হওয়ার সম্ভাবনা কমে যায়। ডিস্ক প্রোলাপস হলে আমাদের চিকিৎসা দুটো, একটা হলো বেশিরভাগ 80% মানে রোগী রেস্ট বা বিশ্রামে ভালো হয়ে যায়, আর 20% অপারেশন লাগে। স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম পিঠে ব্যথা, তার প্রতিকার এবং না হওয়ার জন্য কি করা প্রয়োজন তা নিয়ে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আগামী পর্বে ঠিক এই সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। প্রিয় দর্শক, কেমন হবে ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থা, কেমন হবে 2020 সালের চিকিৎসা পদ্ধতি? চলুন না দর্শক, এবারে আমরা একটু ভবিষ্যৎ থেকে ঘুরে আসি। গত কয়েক দশকে চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়েছে। চিকিৎসা সেবা এসেছে নতুন নতুন প্রযুক্তি।
2020 সাল নাগাদ এই প্রযুক্তিগুলোর ব্যবহারিক প্রয়োগ কি রকম হতে পারে সেটা এক ঝলক দেখে নিতে পারি। প্রথমে দেখা যাক ইনফরমেশন টেকনোলজি। 2020 সালের দিকে চিকিৎসা ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজির ব্যবহার এক বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। প্রথমে বলা যেতে পারে ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক হেলথ রেকর্ডস বা সমন্বিত বৈদ্যুতিক স্বাস্থ্য তথ্যের কথা। এর মাধ্যমে একজন রোগীর ব্যক্তিগত তথ্য, ল্যাব রিপোর্ট, খাদ্যাভ্যাস, মেডিসিন, ডাক্তারের সাথে রোগীর মিথস্ক্রিয়া, কোনো ডিভাইস শরীরে সংযুক্ত করা হচ্ছে কিনা সবকিছু ট্রেস বা সন্ধান রাখাটা খুব সহজ হয়ে উঠবে। ডাক্তারের সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু সফটওয়্যারের আবির্ভাব চিকিৎসা সেবাকে করবে আরো সহজতর। এছাড়া ইন্টারনেটের পর্যাপ্ত ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে সৃষ্টি করবে এক নতুন যুগের সূচনা। বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে রোগীর সাথে ডাক্তারের মিথস্ক্রিয়ার ফলে চিকিৎসা সেবা পৌঁছে যাবে মানুষের দোরগোড়ায়। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভার্চুয়ালি হাসপাতাল পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া। কম্পিউটার প্রোগ্রামের এই ধরনের ব্যবহারের ফলে একজন রোগীও যেমন বুঝতে পারবে হাসপাতালে সে কিভাবে থাকবে, ঠিক তেমনি একজন ডাক্তারেরও বাড়বে কর্মদক্ষতা। অনলাইনে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ওয়েবের মাধ্যমেও পাওয়া যাবে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য। এভাবেই হেলথ ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে একজন রোগী তার নিজের চিকিৎসার ক্ষেত্রেই রাখতে পারবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার চলুন দেখি প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবার কিরূপ চেহারা হতে পারে। হেলথ টেকনোলজির উন্নতির জন্য প্রত্যন্ত অঞ্চলে উন্নত মানের চিকিৎসা পাওয়া যাবে স্বল্প খরচে। উন্নত বিশ্বের রিমোট কেয়ার হিসেবে যেমন ব্যবহৃত হচ্ছে টেলিমেডিসিন, নিকট ভবিষ্যতে উন্নয়নশীল দেশগুলোতে এই সুবিধা চলে আসবে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলিতে। ছোট আকারের তারবিহীন বায়োমেডিক্যাল সেন্সর এবং আলট্রা ওয়াইড ব্যান্ড রাডার টেকনোলজির মাধ্যমে নন মেডিকেল সেটআপেও রোগীর শরীরের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ পর্যবেক্ষণ করা যাবে। প্রিয় দর্শক, এবারের সময় হলো শেষ, চলে এসেছে বিদায় নেবার পালা। তবে কথা দিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে আরো নতুন নতুন বিষয় নিয়ে। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।